রান্নাঘরের সমস্ত তরকারির বাটি ঠিক করছেন রাজিয়া রহমান। তার পাশাপাশি হাতে হাতে কাজ করে দিচ্ছে নোরা ও অহনা। নাহিদ একপাশে বসে বসে আপেল খাচ্ছে। হুট করেই রাজিয়া রহমান বলে উঠলেন, সে কি, আমি তো খেয়ালই করিনি। রিয়াদ কেন নেই রে? ও তোদের সাথে আসেনি? নাহিদ আপেলে কামড় বসিয়ে দিয়ে বলল, না আন্টি, আমাদের সাথে তো আসেনি। আসলে কেসের কাজ ছিল তো, চিন্তা করবেন না। আসার সময় ওকে ফোন দিয়েছিলাম, এক্ষুনি হয়তো চলে আসবে। বলতে না বলতেই রিয়াদ এসে হাজির হলো রান্নাঘরে। এসেই রাজিয়া রহমানকে বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো চলে এসেছে। ভালো আছি বাবা, তোমারই অপেক্ষায় ছিলাম, এসো বসো। রিয়াদ একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, ব্যাপার কি আন্টি? ড্রয়িং রুমে দেখলাম আহমেদ স্যার এবং ম্যাম চুপচাপ বসে আছে, কোনো কথাবার্তা নেই। দেখে যেন মনে হচ্ছে শোক দিবস পালন করছে। নাহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবলাম একা রেখে আসলে একটু কথাবার্তা হবে, তা না, বসে বসে শোক দিবস পালন করছে। বসে বসে ঝগড়া করলেও তো হয়। সমস্ত রান্না করা তরকারি সাজিয়ে রাজিয়া রহমান একটু স্বস্তির শ্বাস ফেলে চেয়ারে বসলেন। হঠাৎ করেই নোরা বলে উঠল, আচ্ছা আন্টি, একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না তো? রাজিয়া রহমান বলেন, হ্যাঁ মা বলো, কিছু মনে করব কেন, বলো কি বলবে। নাহিদ ও রিয়াদ উৎসুক হয়ে তাকিয়ে রইল নোরার প্রশ্ন শুনতে। নোরা বেশ অস্বস্তি নিয়ে বলল, না মানে আসলে আহমেদ স্যার এবং ম্যাম। এটুকু বলতেই রাজিয়া রহমানের মুখ কালো হয়ে যায়। অহনাও একটু অপ্রস্তুত হয়ে পড়ে। নোরা বলতে থাকে, আসলে স্যার তো অনেক ভালো মানুষ, স্যারের মতো মানুষই হয় না। মিডিয়াতেও যেমন, সবার কাছে উনি তেমনই সমাদৃত। তার থেকেও বেশি বাস্তব জীবনে উনি অনেক বেশি অমায়িক। তাও কেন ম্যাম স্যারকে পছন্দ করে না? আর অহনা আপুর কাছে শুনলাম ম্যাম আর স্যার নাকি অনেক ভালো সম্পর্ক ছিল তাদের। কিন্তু এখন কি এমন হয়েছে যে এমন হয়ে গেল? নাহিদ হাতে থাকা আপেলটা সাইডে রেখে বলল, গুড করছেন নোরা, এটা আমারও খুব জানতে ইচ্ছে করে, কিন্তু ম্যামকে কখনো বলার সাহস হয়নি। রিয়াদ বলল, হ্যাঁ আন্টি, বিষয়টা আমরাও খুব করে জানতে ইচ্ছে করে। আসলে হয়েছেটা কি? এই অহনার বাচ্চা সব জানে কিন্তু আমাদেরকে বলেই না। অহনা অপ্রস্তুত হয়ে বলল, না, ম্যাম আমাকে তেমন কিছুই বলেনি। ম্যামকে আমি 3 বছর ধরে চিনি। এই 3 বছরে যা যা হয়েছে তা আমি সবকিছুই জানি, কিন্তু এর আগের অতীত সম্পর্কে আমি কিছুই জানি না। শুধুমাত্র ম্যাম আমাকে একদিন বলেছিল যে ম্যামের নাকি স্যারের সাথে সম্পর্ক ছিল, সেটা মনে হয় ইউনিভার্সিটি লাইফে। কিন্তু এর পরে কি হয়েছে, ম্যাম এই বিষয়ে কাউকে কিছুই বলেননি। রাজিয়া রহমান সবার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, সে তো অনেক বড় কাহিনী। নুরা সম্ভবতই অনেক বেশি চঞ্চল, তাই এই বিষয়ে সে কোনো রকম ভনিতা না করেই বলল, আন্টি প্লিজ বলুন না, খুব জানতে ইচ্ছে করছে, এখনই বলুন প্লিজ। অহনা, রিয়াদ এবং নাহিদ সহমত পোষণ করলো। তারাও শুনতে চায় আসলে ঘটনাটা কি। রাজিয়া রহমান বলেন, না না, আমি এগুলো বলতে পারবো না। এখন আমার সেই অতীতের কথা আর মনে করতেই ইচ্ছে করে না। কিন্তু বাকিরা মানল না। রাজিয়া রহমান প্রথমে রাজি না হলেও সবার জোরাজুরিতে তিনি রাজি হলেন। আচ্ছা, আমি তোমাদের বলবো, কিন্তু তোমাদের কথা দিতে হবে, আমি যে তোমাদের সব কথা বলেছি এটা এক্ষুনি আহমেদ ও রোজাকে বলবে না। সবাই রাজি। রাজিয়া রহমানের কথায় রাজি হয়ে গেছে। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে তিনি বলতে শুরু করলেন, এই গল্পটা জানতে হলে তোমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 4 বছর আগে, যখন আহমেদ এবং রোজা একে অপরকে চিনত না। অতীত 4 বছর আগে। আহমেদের অতীতের আগে তোমাদের আগে জানা দরকার রোজার অতীতটা। তোমরা এখন যেভাবে রোজাকে দেখছো, রোজা আসলে এমনটা ছিল না। সে অনেক ভিন্ন ছিল। এখন তোমরা যে রোজাকে দেখছো, সে অনেক কঠিন ব্যক্তিত্বের। কিন্তু আগে বরং সে অন্যান্য মেয়েদের থেকে একটু বেশি নরম ছিল। রোজার পরিবারটা অনেক মধ্যবিত্ত ছিল। রোজার মা একজন হাই স্কুলের টিচার ছিল। রোজার যখন 12 বছর বয়স, তখন তার মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তার বাবা রমজান ইসলাম একজন গাড়ির ড্রাইভার ছিলেন।
কোনো এক কারণে তার বাবাও প্যারালাইজড হয়ে যায় এবং তার দুই পা একদমই অচল হয়ে যায়। রোজা তার বাবা মার একমাত্র সন্তানই ছিল। যখন রোজার বাবা এরকম অচল হয়ে গেল, তখন মাত্র 17 বছর বয়সেই রোজাকে পুরো পরিবারের হাল ধরতে হয়েছিল। পুরো পরিবার বলতে তো শুধুমাত্র একমাত্র তার বাবাই ছিল। তার বাবার খরচ চালানো, ঔষধপত্র, তার নিজের পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়েই রোজার অনেক কঠিন জীবন যাচ্ছিল। সে তার তবুও হার মানেনি। তোমরা হয়তো একটা কথা জানো না, রোজা অনেক ভালো গান পারে। শুধুমাত্র আহমেদই না, রোজাও অনেক ভালো গান করতে পারে। সে মাঝে মাঝে এই গান গেয়ে টাকা উপার্জন করেছে, কিন্তু কোনো রকম বড় সিঙ্গারের স্বপ্ন সে দেখেনি। বিভিন্ন ক্লাব, বার, রাস্তাঘাট অথবা ছোট ছোট অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এইসবে গান গেয়েই রোজার টাকা উপার্জন করেছে। এছাড়াও রোজার বাবার কিছু জমি ছিল গ্রামে। সেই জমিতে রোজা তার চাচাদের সাহায্য নিয়ে অনেক ফসল লাগিয়েছিল। ফসল খুব একটা লাভ না করলেও লস হয়নি, সেখান থেকে কিছু টাকা আসতো। তবে এই সমস্ত কিছুর দায়িত্ব একমাত্র রোজার উপরে ছিল। কিন্তু যত দিন যাচ্ছিল, ততই রোজার পড়াশোনার খরচ, তার বাবার ঔষধ বেড়েই চলছিল, যেটা রোজার পক্ষে চালানো অসম্ভব ছিল। যখন ভার্সিটিতে ভর্তি হলো, তখন সে আরো বেশি সমস্যায় পড়তে থাকলো। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। রোজা একজন বান্ধবী ছিল, নাম হলো হুমায়রা। হুমায়রা তেমন একটা বড়লোক ছিল না, সেও রোজার মতো মধ্যবিত্ত ছিল। আসলে রোজার টাকা না থাকার কারণে তার কোনো রকম ভালো বন্ধু বান্ধবও ছিল না। জানোই তো, আজকাল টাকাই সব। যাই হোক, তো এমন করে একদিন ভার্সিটির সেমিস্টারের ফিস চাওয়া হলো, যেটা রোজার পক্ষে দেওয়া খুবই অসম্ভব ছিল। ভার্সিটির ফিস জমা দেওয়ার তারিখের আগের দিন, যেটা ছিল রোজার জীবনের নতুন একটা মোড়। সোনালি সকালে রোজা ভার্সিটির বারান্দায় বসেছিল। সেই সময় হুমায়রা আসলো আর কাঁধে হাত দিয়ে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? রোজা তখন চিন্তিত স্বরে বলল, সেমিস্টারের ফিস চেয়েছে, শুনেছিস তো? হুম, শুনেছি। 15,000 টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এই মাসের শেষে আমি এত টাকা এখন কোথায় পাবো বলতো? মাসের শুরুতে বাবার ঔষধে অনেক খরচ হয়ে গেছে। গ্রাম থেকে চাচা এখনো ফসল বিক্রি করে টাকা পাঠায়নি। আমি এখন এর মধ্যে এত টাকা কোথায় পাবো বল? আমার কাছেও টাকা নেই জানিস, না হলে আমি তোকে দিয়ে দিতাম। আমি নিজেই চিন্তায় আছি। মা অনেক কষ্ট করে ধার দেনা করে 15,000 টাকা দিয়েছে। আগামী মাসে চলতে খুব কষ্ট হবে আমাদের। রোজা হাত কসলাতে কসলাতে বলল, আমি কি করব বলতো? সেমিস্টারের টাকাটা না দিলে এখন এক্সামে বসতে দেবে না। হুমায়রা আর কিছু বলতে পারলো না, চুপ রইল। সেই রাতে রোজার একটুও ঘুম হয়নি। সারা রাত টাকা কোথায় পাবে এই চিন্তায় সে অস্থির হয়ে যাচ্ছিল। অনেক চিন্তা ভাবনা করেও সে কোনো উপায় খুঁজে বের করতে পারলো না। অজান্তেই তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রোজা কোনো রকম উপায় না পেয়ে শেষে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে বসলো। বিশ্ববিদ্যালয়ের একটা মেঘলা সকাল। প্রতিদিনের মতো হাজারো ছাত্রছাত্রী ছুটেছে। কারোর ক্লাস আছে, কারোর ক্লাব, কারোর ল্যাব, আর কারো সামনে সেমিস্টারের ফি জমা দেওয়ার কঠিন বোঝা। এই চাপে আজ রোজা পুরোপুরি ভেঙে পড়েছে। টাকা নেই, বাড়িতে জানাবারও উপায় নেই। কতদিন সে খাবারের পয়সাও ঠিক মতো জোগাড় করতে পারছে না। মাথায় শুধু একটাই চিন্তা, এই দারিদ্র্য, অপমান, অসম্পূর্ণতা, এ সমস্ত থেকে মুক্তি পাওয়া। একটা মুহূর্তের জন্য মনে হলো সব সমস্যার সমাধানও হতে পারে যদি শেষটা বেছে নেয়। ভার্সিটির মূল ফটকের পাশে বড় সিঁড়িটার দিকে তাকিয়েছিল রোজা, যেন সেটা তার জীবনের শেষ পথ। আর সেই পথের শেষে একটা গভীর অন্ধকার। রোজার চোখে পানি, বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে। ফি জমা না দিতে পারলে আর পড়াশোনা করতে পারবে না। স্বপ্নগুলো একে একে ভেঙে যাবে। পৃথিবীটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছে তার সামনে। পা দুটো কাঁপছে, হাত দুটো যেন আর শক্তি পাচ্ছে না। কাঁপছে হাত দুটো, যেন আর শক্তি পাচ্ছে না। নিঃশব্দে ফিসফিসিয়ে বলল, আর পারছি না আমি, আমি ক্লান্ত।
ঠিক তখনই দূর থেকে একজন ছেলে তাকে লক্ষ্য করলো। হ্যাঁ, সেই হলো আহমেদ। সেও এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, কিন্তু রোজাকে সে আগে কখনো দেখেনি। আজ হঠাৎ কেন যেন তার চোখ আটকে গেল রোজার দিকে। রোজার দৃষ্টি, তার অবস্থা দেখে আহমেদের মনে কিছু একটা সন্দেহ হলো। যেন কষ্টে ভেঙে পড়েছে মেয়েটা। তার হাবভাব মোটেও ঠিক লাগছে না তার। রোজা যখন ফটকের সিঁড়ির কিনারায় দাঁড়িয়ে এক পা সামনে বাড়াচ্ছিল, তখনই আহমেদ বুঝতে পারল আসলে রোজার মনোভাবটা কি। আহমেদ বলে উঠল, শিট, এই মেয়ে, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। আর এক মুহূর্তও দেরি না করে আহমেদ দ্রুত গতিতে ছুটে গিয়ে রোজার হাতটা ধরে ফেলল, টেনে নিয়ে এলো রোজাকে। রোজা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি আর বেঁচে থাকতে চাই না, ছেড়ে দিন, আমাকে কেন ধরেছেন, ছাড়ুন। এই মেয়ে, কি করতে যাচ্ছিলে তুমি, হ্যাঁ? আহমেদের কণ্ঠে হতবাক হওয়ার সাথে সাথে রাগও ছিল। রোজা চমকে উঠে তার দিকে তাকালো, আর এক হাত ধরে থাকা সুদর্শন পুরুষের দিকে। রোজার চোখে নীরবতার সঙ্গে মিশেছিল হতাশা আর অসহায়ত্ব। আমাকে ছেড়ে দিন, কাঁপা কাঁপা গলায় বলল রোজা। রোজার কথায় আহমেদ যেন আরো বেশি রেগে গেল। সে রোজার হাতটা আরো বেশি জোরে চেপে ধরে বলে উঠল, এই মেয়ে, পাগল হয়ে গেছো নাকি তুমি? এই দিকে তাকাও, দেখো তো, তোমাকে এই ভার্সিটির মনে হচ্ছে, তাই না? কি করতে যাচ্ছিলে, হ্যাঁ? মাথা ঠিক নেই নাকি? আহমেদের ধমকে রোজা একটু কেঁপে উঠল। এরকম অচেনা অজানা ব্যক্তির ধমক তার কাছে একটু বেশি ভয়ানক মনে হলো। রোজা তার হাত চেপে ধরে থাকা হাতটার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, হাতে ব্যথা লাগছে তো, ছেড়ে দিন। আহমেদ তখন ব্যঙ্গ করে বলল, ওখান থেকে পড়ে গেলে ব্যথা লাগতো না বুঝি? মরে গেলে ব্যথা লাগতো না, ব্যথা থাকতো না? রোজা নীরব থাকলো। তার ভীষণ কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় আছে সে। আহমেদ আবারও রেগে জোরে বলে উঠল, তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একবারও ভেবে দেখেছো কি কি হতে পারতো? এর সমাধান নয়, এটা কোনো সমাধানই না। তুমি কি ভুল করতে যাচ্ছিলে, হ্যাঁ? তুমি নিজের জীবনের কতটা মূল্য, সেটা কি একবারও ভেবেছো? নিজের জীবনের মূল্য নেই তোমার? মরার খুব শখ? রোজা কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর সে তার কান্না আটকাতে ব্যর্থ হলো। হু হু করে কাঁদতে শুরু করলো সে। অঝরে পড়তে থাকলো এতদিনের জমিয়ে থাকা চোখের পানি। রোজার চোখে পানি দেখে আহমেদ যেন একটু নরম হলো, ছেড়ে দিল চেপে ধরা থাকা হাতটা। নিজেকে একটু ধাতস্থ করে আহমেদ নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? রোজা চোখের পানি মুছে নিয়ে আমি যদি এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রোজা। আহমেদ একবার রোজাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। পুরো নাম? রোজা এবার হাত কসলাতে কসলাতে বলে উঠল, আফরোজা জেরিন রোজা। আহমেদ এবার ফটাফট প্রশ্ন করতে থাকলো, কোন ইয়ারের তুমি, কোন ডিপার্টমেন্ট, বাসা কোথায় তোমার, বাবা কি করে? এতগুলো প্রশ্ন এক সেকেন্ডের মধ্যে রোজার কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেল। সে তার ভেজা চোখের পাপড়ি নাড়িয়ে দুবার পলক ফেলল, যেন তার অপর প্রান্তের বিস্ময়কর কিছু আছে। রেস্টুরেন্টের টেবিলের উপরে এক প্রান্তে কাচুমাচু করে বসে রয়েছে রোজা, অপর প্রান্তে তার দিকে স্থির চোখে তাকিয়ে রয়েছে আহমেদ। দেখে যেন মনে হচ্ছে রোজা চুরি করতে গিয়ে আহমেদের কাছে ধরা খেয়েছে। রোজা ক্ষণে ক্ষণে আবার এক পলক করে আহমেদের দিকে তাকাচ্ছে। সে আসলে আহমেদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে। আহমেদ দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করলো, কি হলো, বলছো না কেন? রোজা মাথা নিচু করে বলল, কি কি বলবো? মরতে গিয়েছিলে কেন? বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে, এর জন্য মরার শখ হয়েছিল, নাকি ভার্সিটির নাম বদনাম করতে যাচ্ছিলে? না না, তা কেন হবে? আহমেদ বুঝতে পারলো যে মেয়েটা বেশ ভালোই বোকাশোকা, অনেক সহজ সরল মেয়ে সে। এ কারণেই আহমেদ তার কঠিন ব্যক্তিত্বটাকে লুকিয়ে রেখে আর একটু নরম হয়ে বলল, কি হয়েছে? রোজা চোখ তুলে তাকালো। কি এমন হয়েছে যে আত্মহত্যা করতে গিয়েছিল? রোজা এবার উপায় না পেয়ে সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে, যদিও একজন অচেনা ব্যক্তিকে।
এভাবে সব বলতে তার অস্বস্তি হচ্ছিল, কিন্তু না বলে উপায় নেই। আহমেদ তার সিনিয়র, ভার্সিটিতে সিনিয়রকে সম্মান করা বাধ্যতামূলক। কিছুটা ভয় নিয়েই রোজার সমস্ত ঘটনা খুলে বলল আহমেদকে। সবকিছু শুনে আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার দিকে, তারপর বলল, কত টাকা লাগবে? 15,000। আহমেদ তার পকেট থেকে ঢোকালো মানি ব্যাগ বের করলো। তারপর রোজা বিষয়টা বুঝতে পারলো না। আহমেদ তার মানি ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে এগিয়ে দিল রোজার দিকে। রোজা একবার টাকাটার দিকে তাকালো আর একবার আহমেদের দিকে তাকালো। আহমেদ ইশারা করে রোজাকে টাকাটা নিতে বলল। রোজা তাও চুপ করে রইল। আহমেদ এবার বলে উঠল, আপাতত এই 5,000 টাকা রাখো, বাকি টাকাটা বিকালবেলা দিয়ে দিব তোমাকে। এখন আমার কাছে টাকা নেই, বাড়িতে আছে। রোজা তাৎক্ষণিকভাবে হাত নাড়িয়ে বলল, না না, টাকা লাগবে না। আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন? আহমেদ চোখ রাঙিয়ে বলল, নিতে বলেছি নেবে, এত কথা কিসের, নাও। রোজা চিন্তায় পড়ে গেল। সে কোনোভাবেই এইভাবে তার সিনিয়রের কাছ থেকে টাকা নিতে পারবে না। আহমেদ এবার বলল, তুমি টাকাটা নিবে নাকি তোমাকে ভার্সিটি থেকে রাশ টিকিট করার ব্যবস্থা করব? রোজা এবার ভয় পেয়ে গেল। কি আজব লোক রে বাবা, টাকা নিতে বলছে, আবার না নিলে ভার্সিটি থেকে বের করে দেওয়ার ভয়ও দেখাচ্ছে। রোজা কোনো উপায় না পেয়ে কাঁপা কাঁপা হাতে আহমেদের বাড়িয়ে দেওয়া টাকাটা নিল। আহমেদ মানি ব্যাগ পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, বিকালবেলা ভার্সিটির বাইরে অপেক্ষা করবে। বলে আর এক মুহূর্তও থাকলো না সে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল, কিন্তু বের হওয়ার আগে আরেকবার মুখ ঘুরিয়ে বলে উঠল, বিকালবেলা যদি তোমাকে ভার্সিটির বাইরে না পাই, তাহলে মনে করো কাল থেকে আর আসতে হবে না, ভার্সিটিতে আসা বন্ধ তোমার। রোজা একটা শুকনো ঢোক গিলল আহমেদের প্রস্থানের পর। রোজা তার হাতের মুঠোয় মুচড়ে থাকা টাকাটা তার দিকে তাকালো। প্রথমে একটু অস্বস্তি হলেও পরে মনের মধ্যে এক ভালো লাগা কাজ করতে লাগলো। একটা মানুষ ঠিক কতটা ভালো হলে এভাবে কাউকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করতে পারে, তাও আবার একটা অচেনা মেয়ের জন্য। রোজা সযত্নে টাকাটা তার ব্যাগে ঢোকালো, এরপর তাকিয়ে রইল আহমেদের চলে যাওয়ার দিকে। ঠিক একইভাবে দেখা হয়েছিল আহমেদ ও রোজার। এটাই ছিল তাদের প্রথম দেখা। এভাবেই শুরু হয়েছিল তাদের জীবনের এক নতুন সূচনা, নতুন এক প্রণয়ের গল্প। বর্তমান। কি হলো আন্টি, চুপ করে গেলেন কেন? তারপর বলুন। উৎফুল্ল হয়ে উঠল নাহিদ। রাজিয়া রহমান হুঁশে এলেন আর বলেন, আরো বলতে হবে? অহনা বলে উঠল, অবশ্যই আন্টি, কি যে বলেন না, এখনো তো আসল কাহিনী শুরুই হলো না। এই গল্প শুরু করলে আজ রাত শেষ হবে না, সারা রাত লাগবে শেষ করতে। রিয়াদ একটু চিন্তিত হলো, কথা সত্যি। তারপর বলল, আচ্ছা আন্টি, আজ যদি আমরা আপনার বাসায় থাকি তাহলে কোনো প্রবলেম হবে? না, একদমই প্রবলেম হবে না, কিন্তু রোজা তোমাদেরকে থাকতে দিবে কি? সেটা আপনি আমাদের উপরে ছেড়ে দিন আন্টি। কি হলো মামুনি, তাড়াতাড়ি করো না প্লিজ, বাড়িতে যেতে লাগবে তো। নোরা বলল, চলেন আন্টি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি, এরপর স্যার এবং ম্যামকে বিদায় করি, তারপর আমরা বাকি কাহিনী শুনবো। রাজিয়া রহমান সবাইকে খেতে দিল। খাওয়ার এক পর্যায়ে রাজিয়া রহমান যখন মাছের মাথাটা রোজার প্লেটে তুলে দিতে চাইল, তখন রোজা বলে উঠল, না মামুনি দিও না, আমি মাছের মাথা নেব না, যার পছন্দ তাকে দাও। আহমেদ মুচকি হাসলো। রাজিয়া রহমানও বুঝতে পারলেন রোজা কি বলতে চাইছে। তিনি মাছের মাথাটা আহমেদের প্লেটে তুলে দিলেন। একটু পরে আহমেদ বলে উঠল, কি ব্যাপার মামুনি, তুমি আমাকে মুরগির কলিজাটা কেন দিচ্ছ? যার পছন্দ তাকে দিতে পারতে। বলতে বলতেই আহমেদ নিজের প্লেট থেকে কলিজার টুকরাটা রোজার প্লেটে দিয়ে দিল। রোজা ভুরু কুঁচকে তাকালো আহমেদের দিকে। আহমেদ এবং রোজার এইসব কাণ্ড দেখে সবাই মুচকি হাসলো। এদিকে নোরার প্লেটে তো খাবারটাও যাচ্ছে না, সে তো অস্থির হয়ে আছে সেই অতীতের কাহিনী শোনার জন্য। একটু পর অহনা বলে উঠল, ম্যাম, আজ আমরা এখানেই থাকবো ভাবছি। রোজা খাওয়া থামিয়ে দিয়ে বলল, কোন দুঃখে শুনি? রিয়াদ চোখ ইশারা করতেই রাজিয়া রহমান বললেন, আমি থাকতে বলেছি তাই। একদম ওদের কিছু বলবি না রোজা, আজ আমার খুব একা একা লাগছে। তোরা থাকতে বললেও থাকবি না আর কাজের বাহানা দেখাবি।
আজ ওরাই আমার সাথে থাক। রোজা আর কিছুই বলল না। অহনা বলে উঠল, ম্যাম, ভোর হলেই চলে যাব সত্যি? রোজা এবার ছোট করে বলল, ঠিক আছে, সকাল 6টার আগে ফ্ল্যাটে চলে আসবে। আহমেদ এবং রোজা চলে যাওয়ার পর নাহিদ, অহনা, রিয়াদ, নোরা, তারা চারজনই রাজিয়া রহমানকে ঘিরে বসেছে। বারান্দায় মাদুর বিছিয়ে দিয়ে রাজিয়া রহমান মাঝখানে বসে আছে এবং তাকে গোল করে ঘিরে ধরে রেখেছে তারা। অহনা এবার উৎসুক হয়ে বলল, আচ্ছা আন্টি, তারপর স্যার এবং ম্যামের প্রেমটা কিভাবে হয়েছিল? ছিল। রাজিয়া রহমান একটু অপ্রস্তুত হলেন। যতই হোক তাদের দুজনকে তিনি ছেলে মেয়ের মতো দেখেন। তাদের প্রেমের কথা তিনি বলতে একটু অস্বস্তি বোধ করছেন। রিয়াদ বলে উঠল, আন্টি বলুন প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমাদের জানাটা দরকার। নুরা বলল, সবার আগে এটা বলুন, স্যার আগে ম্যামের প্রেমে পড়েছে নাকি ম্যাম আগে স্যারের প্রেমে পড়েছে? রাজিয়া রহমান এবার মুচকি এসে বললেন, তারা যে আগে কে কার প্রেমে পড়েছিল সেটা আমি জানি না, কারণ তারা যে একে অপরকে ভালোবেসে ফেলেছিল সেটা তারা নিজেই জানত না। রাজিয়া রহমান আবারও ডুব দিলেন অতীতে। অতীত 15,000 টাকা রোজাকে দেওয়ার পর আহমেদ আর রোজার সাথে দেখা করেনি। কিন্তু ভার্সিটিতে রোজা অনেক খোঁজ নিয়েছে আহমেদের বিষয়ে। তার মনে কৃতজ্ঞতাবোধ রয়ে গেছে। যতই হোক এইভাবে এমন দিনে তাকে টাকা দিয়ে সাহায্য করেছে লোকটা। একটা ধন্যবাদ তো তার পাওনা থাকে। কিন্তু রোজা আহমেদের দেখাই পেল না। ফিস জমা দেওয়ার কয়েকদিন পর রোজা ক্যান্টিনে আহমেদের দেখা পেল। আহমেদ হাতে গিটার নিয়ে টুংটাং আওয়াজ করছে এবং তার আশেপাশে তার বন্ধুরা সব গল্প করছে। রোজার ইচ্ছে হলো সেখানে গিয়ে আহমেদের সাথে কথা বলতে, কিন্তু এতগুলো ছেলের মাঝে যেতে সে অস্বস্তি বোধ করল। ক্যান্টিনে খাওয়া দাওয়া শেষ হলে রোজা ক্যান্টিন থেকে প্রস্থানের সিদ্ধান্ত নিল। কিন্তু আবারও তার মন চলে গেল আহমেদের দিকে। রোজা আহমেদের সাথে খুব করে কথা বলতে চাইছে, একটা ধন্যবাদ দিতে চাইছে, কিন্তু সুযোগ পাচ্ছে না। রোজাকে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হুমায়রা বলে উঠল, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। রোজা বলল, উনাকে ধন্যবাদ দেওয়া উচিত রে। অনেক দিন ধরেই চাচ্ছি কিন্তু সুযোগ পাচ্ছি না। হুমায়রা বলল, তাহলে চল ধন্যবাদ দিয়ে আসি। রোজা চোখ বড় করে বল, এতগুলো ছেলেদের মাঝে? হুমায়রা হেসে ফেলল আর বলল, তুই এত ছেলেদের ভয় পাস কেন বলতো? ক্যান্টিনে কতজন আছে, চল কিছু হবে না। হুমায়রা রোজাকে টানতে টানতে আহমেদদের কাছে নিয়ে এলো। দুজন মেয়েকে এদিকে আসতে দেখে আহমেদের একজন বন্ধু সিয়াম চোখের ইশারা করে আহমেদকে পেছনে দেখতে বলল। আহমেদ পেছনের ঘুরে রোজাকে এখানে দেখে অবাক হল না, কারণ রোজা যখন ক্যান্টিনে ঢুকেছে তখনই সে আহমেদের চোখে পড়েছিল। গিটারটা সাইডে রেখে সে রোজাদের সামনে এসে দাঁড়ালো এবং বলল, কিছু লাগবে? রোজা আমতা আমতা করা শুরু করল। তার কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। এই লোকটার সামনে আসলে কেন যে এখন রোজার জবান বন্ধ হয়ে যায় সে নিজেও জানে না, কিন্তু নিজেকে তখন খুব দুর্বল প্রাণী মনে হয়। যেন মনে হয় বাঘের সামনে হরিণী দাঁড়িয়ে রয়েছে। হুমায়রা বলে উঠল, আসলে ভাইয়া ও আপনাকে কিছু বলতে চাচ্ছে। ব্যাস। রোজার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এভাবে বলার কি দরকার ছিল? আহমেদ এবার হুমায়রার থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো আর বলল, কি বলবে? রোজা এক পলক আহমেদের দিকে তাকিয়ে বলল, আসলে সেই দিনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আর আমার এখন অত টাকা কাছে নেই। তবে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আমি টাকাটা আপনাকে ফিরিয়ে দেব। আহমেদের যেন পছন্দ হলো না রোজার এই কথা। ভ্রুকুচকে বুকে হাত গুজে সে বলে উঠল,
তুমি একথা বলতে এখানে এসেছ? রোজা উপর নিচ মাথা নাড়াল। সে তো এই কথা বলতেই এসেছিল। আহমেদ বলল, টাকাটা এখনই দিতে লাগবে না, যখন খুশি দিও, কিন্তু ঋণ শোধ করার ব্যাপারটা তুমি এখনই কমপ্লিট করতে পারো। আহমেদের এরকম কথা শুনে তার বন্ধুরা ফিসফিস শুরু করল। সিয়াম তো বলে উঠল, ব্যাপার কি দোস্ত, এই ছেলেটা তো কোন মেয়ের সাথে এভাবে কথা বলে না, আজ এই মেয়েটার সাথে এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন? ভূতে ধরেছে নাকি? বাকিরাও একই চিন্তায় মগ্ন। তাদেরও উত্তর জানা নেই। আসলে আহমেদ বরাবরই মেয়েদেরকে এড়িয়ে চলে। আহমেদের কথা শুনে রোজা না বুঝে তাকিয়ে রইল আহমেদের দিকে। তারপর বলল, কিভাবে? আহমেদ মুচকি হেসে বলল, আমার সাথে এক কাপ কফি খেতে হবে এবং তোমার ফোন নাম্বারটা দিতে হবে। এইবারে আহমেদের সমস্ত বন্ধুর মুখ একদম হা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আহমেদ কবে থেকে এরকম হ্যাংলা হলো? সিয়াম তো এবার বলে ফেলল, এই ব্যাটা এটা কি বলছে? আমি এতক্ষণ কনফিউশনে ছিলাম, কিন্তু আমি এবার শিওর একে জিন ভূতে ধরেছে ভাই। বাকিরা তো অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে কথা বলা বন্ধ করে দিয়েছে। আহমেদের কথা শুনে এবার রোজা বলল, কার নাম্বার? আমার। আহমেদ বিরক্ত হয়ে বলল, না, তোমার না, তোমার পাশের বাসার আন্টির মেয়ের নাম্বার। আহমেদের এমন কৌতুকে এবার তার বন্ধুরা অবাক হওয়া ভুলে গিয়ে হুহা করে হেসে উঠল। হুমায়রাও হাসি আটকে রাখতে পারল না, সেও ফিক করে হেসে ফেলল। রোজা কিছুটা লজ্জা পেল, আর আস্তে করে বলতে শুরু করল, নাম্বারটা নিন 017। আহমেদ ফোন বের করে রোজার নাম্বারটা নিয়ে নিল। এরপরে রোজার নাম্বারে মিস কল দিল। রোজার ফোন হাতেই ছিল। আহমেদ বলল, সেভ করে রাখো। রোজা বলল, মানে একটা কথা। আহমেদ ভ্রু কুঁচকে তাকাল। রোজা বলল, কফিটা কি এখনই? আহমেদ মুচকি হাসল আর বলল, না এখন না, ভার্সিটি শেষে। আমার জন্য বাইরে অপেক্ষা করবে। যদি আমার জন্য অপেক্ষা না করে চলে গিয়েছো তাহলে আমি ভেবে নিব তোমার মতো অকৃতজ্ঞ এই গোটা দুনিয়াতে নেই। রোজা এবার অসহায় চোখে তাকাল। সে কখনোই অকৃতজ্ঞ না। অবশ্যই ভার্সিটির বাইরে অপেক্ষা করবে আহমরদের জন্য। রোজা আবারও হাত কচলাতে কচলাতে বলল, আরেকটা কথা। আহমেদ স্বাভাবিকভাবে বলল, কি? রোজা বলল, নাম্বার নেওয়া এবং কফি খাওয়ার সাথে ঋণ পরিশোধের কি সম্পর্ক? কফির টাকাটা না হয় আমি দিলাম, কিন্তু নাম্বার নেয়ার সাথে ঋণ পরিশোধ মিলছে না তো। আহমেদ রহস্যময়ী হেসে বলল, সেটা তোমার না জানলেও চলবে। এখন যাও। রোজা মাথা নাড়িয়ে হুমায়রাকে নিয়ে চলে গেল। তাদের চলে যাওয়ার পর সিয়াম বলে উঠল, কিরে বন্ধু, ব্যাপারটা কি? কখনো কোনো মেয়ের সাথে কথা বলিসনি, আর হঠাৎ এমন বোকা টাইপের একটা মেয়ের সাথে কথা বললি, আবার নাম্বারটাও নিয়ে নিলি। বিষয়টা তো ঠিক ঠেকেছে না আমাদের কাছে। আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ বলে উঠল, ব্যাপার কি? তোর তো হাবভাব আমি ঠিক দেখছি না, সত্যি করে বলতো। আহমেদ একবার তাকালো রোজার প্রস্থানের দিকে। রোজা চলে যাওয়ার দিকে তাকিয়ে আহমেদ মাথা চুলকে বলল, মেয়েটা একটু ভিন্ন। সবাই হোক করে উঠল। তৌসিফ বলে উঠল, ও আচ্ছা, কি এমন দেখলি যে ভিন্ন মনে হলো? আহমেদ জবাব দিল না। যেদিন আহমেদ রোজাকে আত্মহত্যা করতে গিয়ে বাঁচিয়েছিল সেই রাতে আহমেদের ঘুমই হয়নি। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠছিল রোজার মুখশ্রী। বারবার রোজার কথা মনে পড়ছিল।
বারবার মনে পড়ছিল সেই সুদীর্ঘ পল্লব বিশিষ্ট আখিজোড়া। চোখের পানিতে ভিজে থাকা সেই নেত্রপল্লব মনে করেই আহমেদের সেদিন রাতের ঘুম উড়ে গিয়েছিল। এর কারণ কি আহমেদ নিজেও জানে না, কিন্তু রোজাকে নিয়ে এই কয়েকদিনে তার অনেক হ্যালোসিলেশন হয়েছিল। যেদিকে তাকাচ্ছিল সেদিকেই রোজাকে দেখতে পাচ্ছিল। এই অদৃশ্য পিছুটান থেকে বাঁচতে সে এই কয়েকদিন ভার্সিটিতেই আসেনি, কিন্তু তবুও ভাগ্যের লিখন কি খণ্ডানো যায়। ঠিক এভাবেই শুরু হয়েছিল তাদের নতুন গল্প। এভাবেই চলে যায় আরও কয়েকটা মাস। এই কয়েকটা মাসে আহমেদ এবং রোজা দুজনেই অনেক ক্লোজ হয়ে যায়, কিন্তু সেই রকম ক্লোজ না। শুধু একটু পরিবর্তন হয়েছে যে রোজা এখন আগের মতো আহমেদের সাথে কথা বলতে এত ভয় পায় না। তারা আসলে দুজন দুজনকে খুবই ভালোবাসে। তারা সেটা নিজেরাও জানত, কিন্তু কখনো প্রকাশ করতে পারত না। রোজা নিজের ভালোবাসা প্রকাশ করতে পারত না ভয় এবং লজ্জায়, আর আহমেদ ভালোবাসা প্রকাশ করতে পারত না কারণ সে নিজেই কনফিউজ ছিল। আহমেদ প্রায় ভাবত এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু, নিজেই উত্তর পেত না। এ কারণে সেও নিশ্চিত ছিল না, না হলে সে কবেই রোজাকে প্রপোজ করে দিত। এদিকে আহমেদ নিশ্চিত না হলেও আহমেদের হাবভাব কানকলাপ দেখে আহমেদের বেস্ট ফ্রেন্ড তৌসিফ ঠিকই বুঝে ফেলল যে আহমেদ রোজাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ছেলে তো সেটা মানতে খুব নারাজ। এর মধ্যেই আহমেদ এবং রোজার মধ্যে কাটা হিসেবে আগমন ঘটেছিল সারিয়া নামে একটি মেয়ের। মেয়েটি আহমেদের ক্লাসমেট। সে সব সময় শুধুমাত্র আহমেদের কাছাকাছি থাকার চেষ্টা করে। তাকে ধমক দিলেও সে নির্লজ্জের মতো আহমেদের সাথেই থাকার চেষ্টা করে। বিষয়টা আসলে রোজা জানত না, কারণ ও মনে করত সারিয়া আহমেদের বন্ধু। একদিন আহমেদ একটি গল্পের বই রোজাকে পড়তে দিয়েছিল। রোজা সেটি ফেরত দিতে আহমেদের ক্লাসে গিয়েছিল, কিন্তু আহমেদের কাছে যাওয়ার আগেই তাকে আটকে দিয়েছিল সারিয়া এবং বলেছিল, কোথায় যাওয়া হচ্ছে। যেহেতু সারিয়া রোজার সিনিয়র তাই সে ভদ্রতার সহিত বলল, আপু ওনার বইটা ফেরত দিতে চাচ্ছিলাম। সারিয়া যেন বিরক্ত বোধ করল। তারপর মুখ কুঁচকে বলল, আমাকে দাও, তোমাকে চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি, ও এখন ব্যস্ত। রোজা সহজ সরল মনে কথা না বাড়িয়ে বইটি এগিয়ে দিয়েছিল সারিয়ার দিকে। এরকম আরও অনেক ঘটনা রয়েছে যেখানে রোজা এবং আহমেদের মাঝে সারিয়া মাঝে মাঝে ঢুকে যায়, কিন্তু রোজা সেটাকে নেগেটিভ ভাবে দেখেনি। আর আহমেদও জানত না যে সারিয়া মাঝে মাঝে রোজাকে হুমকি দিত আহমেদের কাছাকাছি না যাওয়ার জন্য। আহমেদের না জানাটাই যেন কাল হয়ে দাঁড়াল। এরকমই একদিন বিকেলবেলা আহমেদ রোজাকে কল করে। রোজা তখন তার কাপড় ধুয়ে দিচ্ছিল। রিংটোন শুনে সে দ্রুত গতিতে হাত ধুয়ে এসে ফোন তুলে, কারণ সে খুব ভালো করেই জানে এই সময় আহমেদ কল করবে। কেন জানি আহমেদ কল করলেই তার বুকটা ধুকপুক করে। কলটা ধরার সাথে সাথে আহমেদ বলল, কি করছো? ব্যাস। রোজার বুকে শীতল হাওয়া বয়ে গেল। আহমেদ সব সময় কল করে প্রথমে এই কথাটাই তাকে বলে, আর এই ছোট কথাতেই রোজা কেন জানি খুব শান্তি অনুভব করে। রোজা নিজের নখ খুঁটতে খুঁটতে বলল, আমার কাপড় ধুচ্ছিলাম। আহমেদ বলল, আজ রাতে একটু আসতে পারবে? রোজার চিন্তিত স্বরে বলল, কোথায় আর কেন? আহমেদ বলল, আসলে আমাদের বন্ধুরা মিলে আমরা সবাই একটা ছোট্ট পার্টির অ্যারেঞ্জ করেছি, একটা রেস্টুরেন্টে। আমরা সবাই খেতে যাব সেখানে। দু একজন জুনিয়রও থাকবে, যেমন সিয়ামের গার্লফ্রেন্ড মানে তোমার ক্লাসমেট দি থাকবে। তারপর তৌসিফের গার্লফ্রেন্ড মানে তোমার বেস্ট ফ্রেন্ড হুমায়রা থাকবে। তাহলে তো তুমিও যেতে পারো তাই না? রোজা একটু লজ্জা পেল। সে খুব ভালো করে বুঝতে পারছে সবাই জোড়া জোড়া হয়ে যাবে দেখে আহমেদ তাকে যেতে বলছে। বিষয়টা বুঝতে পেরে রোজা লাজুক হাসল আর বলল,
ঠিক আছে, আমি যাব। কটার সময় যেতে লাগবে আর কোথায়? আহমেদ বলল, তুমি সন্ধে 7টার সময় তৈরি হয়ে থেকো। আমি তোমাকে বাড়ি থেকে ড্রপ করে নেব। রোজা ঠিক আছে বলে কলটা কেটে দিল। এর মধ্যে রোজার বাবা রমজান ইসলাম বলে উঠল, কি ব্যাপার মা? কে ফোন দিয়েছিল? রোজা বলল, ওই যে আমার ওই ভার্সিটির সিনিয়র। বলেছিলাম যে তোমাকে। আমার পরীক্ষার ফিস দিয়েছিল। রমজান আলী মনে করার ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে কি জানি নাম ছিল। আহমেদ, সাদ আহমেদ মনে হয়, তাই না? রোজা মাথা নাড়ালো আর বলল, হ্যাঁ, উনি ফোন দিয়েছিলেন। আজ নাকি রেস্টুরেন্টে ছোট পার্টি অ্যারেঞ্জ হবে। সেখানে জুনিয়ররা থাকবে। উনি আমাকে ইনভাইট করলেন। রমজান ইসলাম বলল, বাহ, বেশ তো। সাবধানে যাস আর সাবধানে ফিরে আসিস। রোজা মাথা নাড়ালো। আসলে আহমেদকে রমজান ইসলাম খুব ভালো করেই চেনেন। রোজা বরাবরই তার বাবাকে সমস্ত কিছু খুলে বলে। যেদিন আহমেদ তার পরীক্ষার ফি জমা দিয়েছিল, সেদিনই রোজা তার বাবাকে সব খুলে বলেছিল। কিন্তু তা করার বিষয়টা লুকিয়ে রেখেছিল। এরপরে একদিন আহমেদ তাদের বাসায় আসে এবং রমজান ইসলাম আহমেদের সাথে খোশ গল্প করে। ছেলেটাকে রমজানের বেশ পছন্দ হয়। এজন্য এই রাত্রেবেলা রোজাকে যেতে অনুমতি দিচ্ছে। কারণ তার বিশ্বাস আহমেদ তো আছে। কিছুক্ষণ পর রমজান ইসলাম বলে উঠল, তোকে মনে হয় আমি অনেক কষ্ট দেই, তাই না রে মা? এই বুড়ো অচল বাবাটার সমস্ত খরচ চালাতে, আবার তোর পড়াশোনার খরচ চালাতে খুব কষ্ট হয় তোর। রোজা কোমরে 2 হাত রেখে বলল, তুমি আবার শুরু করলে বাবা। মেয়েরা বাচ্চামো দেখে রমজান ইসলাম হেসে ফেললেন। তিনি হুইল চেয়ারটা ঘুরিয়ে বিছানার কাছে যেতে যেতে বললেন, আমাকে একটু বিছানায় শুয়ে দে, আমি ঘুমিয়ে পড়ি। তুই আসলে উঠব? রোজা তার বাবাকে ধরে হুইল চেয়ার থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। রমজান ইসলাম বলল, তুই আমার জন্য অনেক করছিস রে মা। তোকে যে আমি কি দিব? আমি কিছু জানি না। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে অজস্র দোয়া করি যেন আল্লাহ তোকে অনেক সুখের জীবন দেয়। যেন আমার আর তোর মায়ের মতো এরকম না ভবিষ্যৎ তোর না হয়। তোর জন্য অনেক সুন্দর রঙিন একটা ভবিষ্যৎ হোক, এটাই আমার একমাত্র চাওয়া, জানিস। রোজা কিছু না বলে নীরব থেকে তার বাবার বুকে মাথা রাখল। একটু পরে বলল, তুমি রাতের খাবারটা এখনই খেয়ে নাও বাবা। আমার আসতে যদি দেরি হয়। আহমেদের অনুরোধে রোজা সেদিন নিজেকে সাজিয়েছিল এক বিশেষ আভায়, যেন আকাশের নীলতার সঙ্গে একাকার হয়ে গিয়েছে। নীল রঙের শাড়ি, যা আহমেদের সবচেয়ে পছন্দের, স্নিগ্ধ অথচ গভীর মায়া ছড়িয়ে দিয়েছিল তার চারপাশে। শাড়ির প্রতিটি ভাঁজ যেন এক একটি অনুচ্চারিত কবিতা, যা আহমেদের হৃদয়ের অন্দরে প্রবেশ করে তার ভালোবাসার গভীরতা জাগিয়ে তুলছিল। চোখের কোণে সেই কোমল হাসি আর রেশমের মতো নীল শাড়ির আঁচলে জড়িয়ে থাকা তার শ্যামলা ত্বক, সব মিলিয়ে যেন এক অমলিন সৌন্দর্য রচনা করছিল। আহমেদ যখন রোজার বাড়ির সামনে এসে দাঁড়াল, তার হৃদয় এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানত তার প্রিয় নীল রং রোজাকে আরও অপরূপ করে তুলবে, কিন্তু এমন সৌন্দর্য, এমন মুগ্ধতা সে কল্পনাও করতে পারেনি। রোজা যখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে থাকল, আহমেদের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। নীল শাড়ির আঁচল যেন তার চারপাশে এক মোহময় আভা তৈরি করেছিল, যা সূর্যাস্তের নরম আলোয় আরও গাঢ় হয়ে উঠছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল মৃদু অথচ সুনির্দিষ্ট, যেন পৃথিবীর ভারসাম্যই বদলে দিচ্ছে। আহমেদ তার দৃষ্টি সরাতে পারছিল না। তার মনে হল এই মুহূর্তটি চিরস্থায়ী হয়ে যাক। মুগ্ধতায় ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটল আহমেদের। সেই মুহূর্তে শহরের কোলাহল ম্লান হয়ে গিয়েছিল, গাড়ির ইঞ্জিনের শব্দও যেন প্রকৃতির নিস্তব্ধতার মতো ঠেকছিল।
রোজা গাড়িতে উঠে বসতেই তাদের মধ্যে এক অদৃশ্য স্পন্দন তৈরি হল, যা ছিল পরস্পরের সান্নিধ্যের আনন্দ। কেউ কারো সাথে কথা বলল না। আহমেদ রোজার প্রতি মুগ্ধতায় হারিয়ে গিয়ে কথা বলল না, আর এদিকে রোজা লজ্জায় কথা বলল না। লোকটা কেমন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। আহমেদ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। মেয়েটার সাথে এখন কথা না বলাই ভালো। গাড়ির জানালা দিয়ে আসা হালকা বাতাস রোজার চুলের মধ্যে খেলা করছিল, আর আহমেদ তাকে এক দৃষ্টিতে দেখছিল। তাদের মধ্যে তখন কথা প্রয়োজন ছিল না, শুধু চোখের ভাষাতেই সব বলা হয়ে যাচ্ছিল। তারা গাড়িতে চলতে থাকল সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে, কিন্তু মনে মনে তারা যেন কোনো অজানা অলিখিত অনুভূতির পথে পা বাড়িয়েছিল। এই রাতেও রেস্টুরেন্টে আলোর ঝলমলে পরিবেশ। আহমেদ এবং রোজা গাড়ি থেকে নেমে পড়ল। হঠাৎ আহমেদ ধীর কণ্ঠে বলল, তোমাকে শাড়ি পরে আসতে বলাটা আমার ভুল হয়েছে। রোজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? খুব খারাপ লাগছে। আহমেদ একটু থেমে গভীর এক দৃষ্টিতে রোজার চোখের দিকে তাকিয়ে বলল, লাগছে। তোমাকে এতটাই খারাপ লাগছে যে আমার নিঃশ্বাসটা থেমে গিয়েছে। হৃদস্পন্দন থমকে গিয়েছে আমার। যেন চারপাশের সবকিছু থমকে গেছে কেবল তোমার এই উপস্থিতি ছাড়া। ভাবছি এই পার্টিতে সবাই কিভাবে সামলাবে। যদি আমার মতো তাদেরও নিঃশ্বাস থেমে যায়, আমি তো এটা মেনে নিতে পারবো না। রোজা কিছুটা বিভ্রান্ত হয়ে বুঝতে চেষ্টা করল যে তাকে কি সত্যিই খারাপ লাগছে, নাকি এটা আহমেদের কোনো গভীর প্রশংসার কৌশল। কিন্তু তার ছোট্ট মাথায় এটা ঢুকল না। দুঃখী মনে নিজেকে আরেকবার পরখ করে নিল সে। আহমেদ রেস্টুরেন্টের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, তোমাকে এখন দেখা না গেলেই বোধহয় আমার জন্য সবচেয়ে বেশি ভালো হতো এই মুহূর্তে। রোজা চোখ পিটপিট করে তাকাল। লোকটা এভাবে বলছে কেন? তাকে কি এতটাই খারাপ লাগছে যে মানুষজন তাকে দেখলে ভূত ভেবে চেঁচিয়ে উঠবে? আহমেদ রোজার চোখের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, এক কাজ করো তো, তুমি অদৃশ্য হয়ে যাও। আমি ছাড়া যেন আর কেউ তোমাকে দেখতে না পায়। এটাই মনে হচ্ছে ভালো হবে। আহমেদের এমন উদ্ভট কথাতে রোজা লজ্জা পাওয়া ভুলে গেল। লোকটা কি পাগল হয়ে গেছে? কি বলছে এসব? নাকি আবার জ্বর এসেছে? আহমেদ আর কিছু না বলে রোজার হাতটা শক্ত করে ধরে বলল, চলো যাই। আহমেদ রোজার হাত ধরার সাথে সাথে তার ছোট্ট দেহখানা আবারও কেঁপে উঠল। ভুলে গেল একটু আগে আহমেদের করা পাগলামোগুলো। সে মাথা নিচু করে আহমেদের পিছে পিছে চলতে থাকল, আবার মাঝে মাঝে এক পলক করে তাকাতে থাকল আহমেদের মুঠোয় থাকা তার ছোট্ট হাতটার দিকে। সব সময় এভাবে হাত ধরে থাকলে মন্দ হবে না। মনে মনে রোজা ভেবে নিল সারা জীবন যদি এভাবে তার হাত এই মানুষটার হাতের মুঠোয় থাকে তাহলে কতই না ভালো হবে, কতই না সুখকর হবে। এসব ভেবে রোজা লাজুক হাসল। সবাই মিলে আলাদা করেই ভিআইপি কেবিন বুক করেছে তাদের পার্টির জন্য, যেখানে শুধুমাত্র তাদের পরিচিত থাকবে। আহমেদ এবং রোজা কেবিনে ঢোকার সাথে সাথে সবাই হই হুল্লোড় শুরু করে দিল। আহমেদ তার বন্ধুদের সাথে হাগ করল। এদিকে রোজা পড়েছে মহা বিপদে। এত বড় বড় দামড়া ছেলেগুলো তাকে আপু আপু বলে ডাকছে। তখন থেকে কানের কাছে মশার মতো প্যান প্যান করে বলছে, কেমন আছো আপু? ভালো আছো তো আপু? রোজা খুব চিন্তায় আছে। এভাবে তার থেকে বয়সে বড় ভার্সিটির সিনিয়ররা যদি তাকে আপু বলে ডাকে তাহলে তো ভার্সিটিতে বেশ সমস্যায় পড়তে হবে তাকে। আহমেদ রোজার এরকম ভয়ার্ত চোখ মুখ দেখে মুচকি হাসল। হুমায়রা এবং দিয়াও আছে এখানে। হুমায়রা এসে আহমেদকে বলল, ভাইয়া এত লেট করলেন কেন? আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আমার তো দুইবার ঘুম হয়ে গেল। হুমায়রার কথা শুনে সবাই হেসে উঠল।
এদিকে ক্ষণিক সময় পর আহমেদের হঠাৎ চোখ গেল তার দিকে অদ্ভুত সার দৃষ্টিতে তাকিয়ে থাকা সারিয়ার দিকে। এই নির্লজ্জ মেয়েটা এখানে কি করছে? সে তো এই মেয়েটাকে এখানে ডাকেনি। আহমেদ তৌসিফকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, এই অজ্জ মেয়েটাকে কেন এনেছিস? তৌসিফ বলল, আরে ভাই, আমি আনিনি, রকিরা এনেছে। সারিয়াকে তুই তো জানিসই, যখনই খোঁজ পেয়েছে তুই এখানে আসবি তখনই রকিদের সাথে ভাব জমিয়ে পিন পিন করে কুকুরের মতো ওদের পিছু পিছু চলে এসেছে। আর তুই যে সারিয়াকে পছন্দ করিস না এটা শুধু আমি জানি, রকিরা কি জানে নাকি? টেনশন নিস না, কিছু হবে না। আর আজকে তো এখানে রোজা আছে, তুই রোজার সাথে থাকবি সবসময়, তাহলেই হলো। আহমেদ মনে মনে বলল, রোজা আছে দেখেই তো ভয়। এই মেয়েটাকে একদম বিশ্বাস নেই, যদি রোজার উপর নজর দেয়। কোনো ঝামেলা না হলেই হয়। আসলে এই সারিয়াটাকে তার বিপদের আরেক নাম মনে হয়। এরই মধ্যে সবাই মিলে রেস্টুরেন্টে টেবিলে বসে পড়ল। আহমেদ রোজাকে চেয়ার এগিয়ে দিয়ে বসতে দিল, নিজেও রোজার পাশে বসল। তাদেরকে দেখে সারিয়ার চোয়াল শক্ত হয়ে আসল। সে তো আজ শুধুমাত্র আহমেদকে সিডিউস করবে বলে এরকম খোলামেলা পোশাক পরে এসেছে, কিন্তু আহমেদ তো তার দিকে ফিরেও তাকাচ্ছে না। সারিয়ার মেজাজটা তখন থেকে খারাপ হয়ে আছে। সে অগ্নি চোখে রোজার দিকে তাকাল, কিন্তু রোজা তো আহমেদের দিকে তাকিয়ে। সবাই খাওয়া শুরু করলে হঠাৎ আহমেদের ফোন বেজে উঠল। সে রোজার দিকে ক্ষমা প্রার্থনায় ভরা এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি একটু বসো, আমি কথা বলে আসছি, বলে ফোন কানে নিয়ে বাইরে চলে গেল। যাওয়ার আগে তৌসিফকে কিছু একটা ইশারা করে বলল। তৌসিফ মাথা নাড়িয়ে তাকে নিশ্চিন্তে থাকতে বলল। এরই মধ্যে হঠাৎ আহমেদের এক ক্লাসমেট রকি সারিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, সারিয়া, আর কতদিন এভাবে সিঙ্গেল থাকবি বলতো? তোর বিয়ে খাওয়ার ইচ্ছা কিন্তু আমাদের অনেক দিনের। সিয়ামও বলল, তাই তো। আর তুই না কার সাথে রিলেশনে গেলি? ব্রেকআপ হয়ে গেছে নাকি? সারিয়া দুঃখী কণ্ঠে বলল, হ্যাঁ রে, ব্রেকআপ হয়ে গেছে। হঠাৎ রকির এক বন্ধু বলে উঠল, একটা কথা বলি গাইস। সবাই তার দিকে উৎসাহের সাথে তাকালো। রোজাও তাকালো তার দিকে। সে বলে উঠল, আমাদের আহমেদ এবং সারিয়াকে কিন্তু বেশ মানায়। দুজন মিলে একটা চমৎকার জুটি হয়। কি বলিস তোরা? সবাই উৎফুল্লে বলে উঠল, হ্যাঁ রে, তাই তো। সারিয়া যেন বেশ খুশি হলো কথাটা শুনে। রোজা যেন মুহূর্তেই স্থবির হয়ে গেল। কি শুনল সে এটা? তার হৃৎপিণ্ডের ধকধকানিটা হঠাৎ করেই থেমে যাওয়ার মতো অনুভব হল। সে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছিল না, যেন পুরো দেহ অবশ হয়ে গেছে। তার চোখের পলক একবারের জন্যও পড়ল না। সারিয়া এবং আহমেদের নাম একসাথে শুনে তার মনে হল যেন কেউ তার বুকের ভেতর ছুরি চালিয়ে দিয়েছে। তৌসিফও হকচকিয়ে গেল। এই মুহূর্তে সেরকম কিছু আশা করেনি। সে বড় বড় চোখ করে চুপসে যাওয়া রোজার দিকে তাকাল। রোজার এই ব্যথার মধ্যেই আরেকজন বলে উঠল, আরে আমি তো ভেবেছিলাম আহমেদ এবং সারিয়া রিলেশনে আছে। দুজনকে একসাথে যা মানায় না ভাই। কি আর বলবো। সারিয়া লাজুক কণ্ঠে বলে উঠল, আমিও তো তাই চাই রে। আমারও মনে হয় উই আর মেড ফর ইচ আদার। শেষের কথাটা সারিয়া রোজার দিকে আর চোখে তাকিয়ে বলল। এদিকে তৌসিফের খাওয়া বন্ধ হয়ে আছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। আসলে তৌসিফ ছাড়া আর কেউই জানে না যে আহমেদ রোজাকে ভালোবাসে। সবাই মনে করে আহমেদ রোজাকে বোনের মতো দেখে। রোজার হৃদয় ক্রমশ ভারী হয়ে উঠছে। আহমেদ আর সেই মেয়ের নাম একসঙ্গে আবার শুনে রোজার বুকের ভেতর যেন হালকা এক ব্যথা ছড়িয়ে পড়ল। মুখে হাসির ছায়া টিকিয়ে রাখতে চাইলেও তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এল।
সে অনুভব করল তার এতদিনের লুকানো ভালোবাসা যেন হঠাৎ করেই ধোঁয়ার মতো মিলিয়ে যেতে বসেছে। এদিকে রকি আবার প্রথম দেখাতেই রোজাকে পছন্দ করে ফেলেছে। সে তো মনে মনে রোজাকে প্রপোজ করবে বলে ভেবে রেখেছে। রোজার সাথে কথা বলার অজুহাতে সে আবার রোজাকে বলে উঠল, কি মনে হয় রোজা, আহমেদ এবং সারিয়াকে বেশ মানায় না? রোজা ম্লান চোখে হেসে বলল, হ্যাঁ, খুব মানায়। তৌসিফ অসহায় চোখে তাকালো রোজার দিকে। মেয়েটাকে এই মুহূর্তে দেখে তার খুব মায়া হচ্ছে। আসলে রকির সাথে তৌসিফের তেমন ভালো সম্পর্ক নেই, যে কারণে কিছু বলতে পারছে না। তাহলে এখনই গিয়ে তার মুখ ফাটিয়ে দিত। এদিকে রোজা খুব কষ্ট করে নিজের চোখের পানি আটকে রেখেছে। তার জলে টইটুম্বুর মেঘলা চোখে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এর মধ্যে রকি আবারও সারিয়াকে উদ্দেশ্য করে বলল, তুই চিন্তা করিস না তো, আহমেদ ফিরে আসুক, এখনই আমি তোর আর আহমেদের বিয়ের কথা বলবো। কেন ও তোর মতো এত সুন্দরী তো একটা মেয়েকে বিয়ে করবে না বলতো? অবশ্যই অ্যাকসেপ্ট করবে, টেনশন নিস না। সারিয়া লাজুক চোখে নিজের চুল কানে গুজল আর বলল, আমার তো মনে হয় আহমেদও মনে মনে আমাকে পছন্দ করে, আসল বলতে পারে না। রকি বলল, হতেও পারে, আসুক তাহলে, আজ এর একটা দফারফা করতে লাগবেই। কি বলিস সবাই? তৌসিফ এবং রোজা বাদে সবাই উৎফুল্লে সম্মতি জানাল। রোজার সহ্য সীমা বাইরে চলে গেল সবকিছু। আহমেদের উপর তার ভীষণ রাগ লাগছে। সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং সবার উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনারা তাহলে এনজয় করুন, আমার একটু কাজ আছে, আমার এখনই বাড়িতে ফিরে যাওয়া দরকার। রকি বলে উঠল, কেন রোজা, থাকো, এখনো তো কিছুই হলো না। রোজার সাথে সাথেই টেবিল থেকে এক গ্লাস জুস উঠিয়ে নিল এবং ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলল সে। এরপরে মুখ মুছে বলল, আবার কোনো একদিন হবে ভাইয়া, আমার এখন খুব যাওয়া দরকার, আসছি। কোন মতে এলোমেলো ভাবে কথাগুলো বলে তড়িঘড়ি করে সে হাতের ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল রেস্টুরেন্ট থেকে। তৌসিফ আটকাতে গিয়েও আটকাতে পারল না। রোজা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর তৌসিফ সাথে সাথেই তার ফোন বের করে কিছু একটা টাইপ করল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রোজা ফুটপাতে হাঁটতে থাকল। তার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে কখনোই এমন কিছু ভাবেনি। তার এখন মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন সারিয়া সবসময় আহমেদ এবং তার মাঝে চলে আসত। রোজা মনে মনে নিজেকেই ধিক্কার জানাল। আসলেই তো, আহমেদ কত বড় একজন স্ট্যাটাসের ছেলে, সে কত উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে। তার মতো একটা মধ্যবিত্ত মেয়ের সাথে তাকে তো কোনোভাবেই মানায় না। সে কিভাবে এরকম অসম্ভব চিন্তা ভাবনা করেছিল কে জানে। বারবার চোখ মুছতে মুছতে রোজার চোখ দুটো লাল হয়ে গেছে। আশেপাশে গাড়ি থাকলেও সে এখন হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার পরিকল্পনা করল। কিছুক্ষণ পর আহমেদ যখন ফোনে কথা শেষ করে পার্টির ভেতরে ফিরে এল, চারপাশের উজ্জ্বল আলো আর মানুষের কোলাহলের মাঝে তার মন অস্থির হয়ে উঠল। কিছু একটা যেন ঠিক নেই। সবার মধ্যে হাসি মজার ছড়াছড়ি, কিন্তু রোজার সেই শান্ত নীল শাড়ির আভা খুঁজে পাচ্ছিল না সে। তার বন্ধুরা তখনও মজা করছিল। রোজার চেয়ারটা খালি দেখে সে তৌসিফের কাছে গিয়ে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করল, ও কোথায়? তৌসিফের বলার আগেই রকি বলে উঠল, ওর নাকি একটা কাজ আছে, এজন্য চলে গেল। তুই এই দিকে আয়, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। সারিয়া লাজুক আসল। তৌসিফ সাথে সাথে আহমেদকে বলল, তোর ফোনে আমি একটা মেসেজ পাঠিয়েছি, একটু দেখ। আহমেদ সবার দিকে এক পলক তাকিয়ে ভ্রুকুচকে নিজের ফোনটা বের করে তৌসিফের পাঠানো মেসেজটা দেখল।
ফোনের স্ক্রিনে চোখ রাখতেই তার বুকের ভেতর শূন্যতার ঝড় বয়ে গেল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন তার পা দুটি মাটির সঙ্গে আটকে গেছে। পুরো মেসেজটা ভালো করে পড়ে একটু পরে আহমেদ চোখ বন্ধ করে নিজের রাগটা নিয়ন্ত্রণ থমথমে কণ্ঠে ডেকে উঠল, রকি। সবাই তার দিকে তাকালো। আহমেদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রোজা আমার ভার্সিটির জুনিয়র অথবা আমার শুধুমাত্র পরিচিত বলে আজ এখানে আসেনি। সবাই ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। আহমেদ শক্ত কণ্ঠে বলে উঠল, রোজা আমার হবু বউ। ভালোবাসি আমি ওকে। সঙ্গে সঙ্গে সবার মাথায় যেন বাজ পড়ল, শুধুমাত্র স্বাভাবিক থাকল তৌসিফ। আহমেদ আবারও বলে উঠল, শুধুমাত্র তোদের জন্য হয়তোবা ও আজ আমাকে ভুল বুঝবে। ভালোবাসা পাওয়ার আগেই মনে হয় হারিয়ে ফেলব। আর দয়া করে আমাকে নিয়ে সারিয়ার সাথে এরকম উদ্ভট মজা করাটা বন্ধ করো। সারিয়াকে আমি কখনো অন্যরকম চোখে দেখিনি। সারিয়ার সাথে আমার কিছুই নেই। আর না আমি সারিয়াকে পছন্দ করি। সিয়াম বলে উঠল, তুই তো আমাদের এরকম কিছু বলিসনি আহমেদ। আমরা তো জানতাম না। সবাই সহমত প্রকাশ করল। তারা তো আসলেই জানত না। তারা যদি জানত তাহলে কি তারা এমন করত? বরং তারা রোজাকে অনেক ভালো করে ট্রিট করত। এদিকে সারিয়ার চোয়াল আবারও শক্ত হয়ে আসলো। তার মাথায় দপদপ করে আগুন জ্বলছে। যেই ভয়টা পাচ্ছিল সেটাই সত্যি হলো। কারোর কথাই এখন আহমেদের কানে যাচ্ছে না। সে এখন শুধুমাত্র ভাবছে ওই পরিস্থিতির কথা। সবাই যখন তাকে আর সারিয়াকে নিয়ে এসব বলছিল তখন রোজা নিশ্চয়ই চুপ ছিল। সে তো অনেক নরম মনের। সবাই মিলে ওকে অপমান করলেও তো সে কখনোই গলা উঁচু করে কিছু বলতে পারবে না। নিশ্চয়ই সে নীরব থেকে শুধুমাত্র কষ্ট পেয়েছে, এই ভাবনাই তার অন্তরকে ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল রোজা তার এই কষ্ট আর সহ্য করতে না পেরে চলে গেছে। হৃৎপিণ্ডটাকে পেয়ে উঠল আহমেদের। আহমেদ সবার উদ্দেশ্যে আবার বলল, আমাকে এখন যেতে হবে। তোরা এনজয় কর। তৌসিফ কালকে দেখা হবে। হুমায়রাকে বাড়িতে পৌঁছে দিস। বলেই আর এক মুহূর্ত সেখানে থাকল না আহমেদ। এক অজানা শঙ্কায় থারিত হয়ে আহমেদ দ্রুত বাইরে ছুটল, কিন্তু রোজা কোথাও ছিল না। চারপাশের পথ ঘাট ফাঁকা, রাতের হালকা হাওয়া তার শ্বাসকে ভারী করে তুলছিল। আহমেদ শিওর রোজা এখন কোনো রকম ট্যাক্সি নিয়ে তাহলে যেতে পারবে না। সে নিশ্চয়ই হেঁটে এদিকে গিয়েছে। আহমেদ রাস্তা ধরে ছুটতে লাগল। প্রতিটি মুহূর্ত তার কাছে এক শাস্তির মতো লাগছিল। রোজার স্তব্ধ মুখ, তার চোখের সেই নীরব ব্যথা, সবকিছু তার মনে ভেসে উঠছিল। সে তো আসলেই মেয়েটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তার আগেই সব কিছু বলা উচিত ছিল। আমি কেন আগে কিছু বলিনি? এই প্রশ্নটা যেন তার মনের প্রতিটি কোণে আঘাত করতে লাগল। সে জানত আর কোনো সময় নষ্ট করা চলবে না। আজকেই তাকে বলতে হবে তার সমস্ত ভালোবাসা, তার মনের গভীরের অনুভূতি। বেশ কিছুটা পথ পেরিয়ে আহমেদ অবশেষে রোজাকে খুঁজে পেল। রোজা দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। আহমেদ আর বেশি দেরি না করে দ্রুত গতিতে রোজার পিছে পিছে চলে গিয়ে রোজার হাত ধরল আর বলল, রোজা দাঁড়াও। কথা আছে তোমার সাথে। রোজার মনে খুব ভালো করেই অভিমান জেগে বসেছিল। সে বলল, আমরা পরে কথা বলি। এখন বাড়ি যেতে হবে। আহমেদ অবাধ্য হয়ে তার হাত আরো বেশি করে চেপে ধরে তাকে সামনে ঘুরিয়ে বলল, না, আজকেই বলবো। এমনিতেই অনেক দেরি করে ফেলেছি। তুমি একটু কথাটা শোনো আমার। আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আমি এক্ষুনি বলবো। একটু কথাটা শোনো প্লিজ। রোজা আর সহ্য করতে না পেরে ঝাড়ি মেরে আহমেদের কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে কান্না করতে করতে বলে উঠল, আপনাকে কিছু বলতে লাগবে না। আমি জানি।
আমি জানি আমি ভুল করেছি। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আমি খুব ভালো করেই জানি যে আমি আপনার সাথে যাই না। আপনার লেভেল, স্ট্যাটাস অনেক উঁচু। আমার মতো এত মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়েকে আপনার সাথে মানায় না, আমি খুব ভালো করেই জানি। আহমেদ নীরব থেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকল রোজার দিকে। রোজা আবারও নাক টেনে বলল, আমি এটাও জানি যে সারিয়ার সাথে আপনাকে অনেক ভালো মানায়। সারিয়া অনেক বড় লোকের মেয়ে, তার অনেক কিছু আছে, দেখতে সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী। অন্তত আমার মতো বোকা না। আমি খুব ভালো করেই জানি। আমাকে বারবার মনে করিয়ে দিতে লাগবে না। আহমেদ এখনো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোজার দিকে। তার প্রিয়তমা কত সহজ সরল মনে গড়গড় করে সবকিছু বলে দিচ্ছে তাকে। আবার চোখ ঘষতে ঘষতে একদম লাল বানিয়ে ফেলেছে মেয়েটা। শুধুমাত্র চোখ নয়, কাঁদতে কাঁদতে পুরো মুখ লাল হয়ে গিয়েছে। ফর্সা ত্বকে লাল আভাটা একদম ফুটে উঠেছে। আহমেদের ইচ্ছা করল একটু ছুঁয়ে দিতে, একটু ভালোবাসার পরশ এঁকে দিতে। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এই কারণে নিজেকে নিয়ন্ত্রণ করল সে। রোজার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। সে আবারও চোখ মুছে হেঁচকি তুলতে তুলতে বলল, আমি ভুল করেছি। আমার চিন্তা ভাবনা ভুল ছিল। আপনাকে আর কিছু বলতে লাগবে না। আর আমি জানি আপনাদের দুজনকে অনেক ভালো মানাবে। এটাও জানি যে আপনারা মেড ফর ইচ আদার। আহমেদ একইভাবে তাকিয়ে থেকেই বলে উঠল, তোমার তাই মনে হয়? রোজা তড়িৎ গতিতে বলে উঠল, তাছাড়া আর কি? আহমেদ মুচকি হেসে রোজার বাহু টেনে ধরে তাকে নিজের বুকে ফেলে দিল। রোজা তাল সামলাতে পারল না। হুমড়ি খেয়ে তার ছোট্ট দেহখানা আহমেদের বুকের উপর পড়ল। আহমেদ তার মাথাটা নিজের বুকের ঠিক বাম পাশে চেপে ধরে বলল, একদম নড়বে না। রোজা যেন খুব বাধ্য মেয়ে। আহমেদের কথায় সে ঘাপটি মেরে তার বুকে মাথা রেখে চুপ করে রয়েছে। আহমেদের হৃৎস্পন্দন সে খুব ভালো করেই শুনতে পাচ্ছে। এভাবে তাকে বুকে জড়িয়ে রাখার কোনো কারণ রোজা খুঁজে পেল না। কিন্তু এভাবে থাকতে তার বেশ ভালো লাগছে। কেন যেন খুব শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে এটাই তার নিরাপদ স্থান। বেশ কিছুক্ষণ পর আহমেদ বলে উঠল, তুমি কি কিছু বুঝতে পারছো? রোজা সেভাবেই ডানে বামে মাথা ঝাঁকালো। আহমেদ একটা ঢোক গিলে বলল, আমার হার্টবিট কতটা বেড়ে গিয়েছে তুমি বুঝতে পারছো না। রোজা তখন থেকে সেটা বুঝতে পারছিল। আসলেই সে আহমেদের বুকে মাথা রেখে আহমেদের টিপ টিপ করে দ্রুত গতিতে বাড়তে থাকা হৃৎস্পন্দন শুনতে পাচ্ছে। আহমেদ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, একজন স্বাভাবিক মানুষের প্রতি মিনিটে হার্টবিট 60 থেকে 100 হয়। কিন্তু আমার হার্টবিট এখন নিয়ন্ত্রণে নেই। সে এখন ছন্দ হারিয়ে দৌড়াতে শুরু করেছে। প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। হয়তো বা এখন প্রতি মিনিটে 140 হচ্ছে। অথচ আমার কোনো হার্টের সমস্যা নেই। আর না আমি হার্টের রোগী। এরকম একটা মুহূর্তে এরকম মেডিকেল সায়েন্টিফিক টাইপ কথা শুনে রোজা ভ্রু কুঁচকে ফেলল। আহমেদ রোজাকে নিজের বুক থেকে উঠালো। এরপরে রোজার দু গালে হাত গলিয়ে দিয়ে তার ছোট্ট মুখখানা আলতো করে ধরে বলল, জানো কেন এমন হচ্ছে? রোজার দুদিকে মাথা নাড়াল। সে জানে না। আহমেদ কিছুক্ষণ তাকিয়ে রইল রোজার গভীর সে চোখ দুটোর দিকে। এখনো চোখ দুটো ভেজা ভেজা রয়েছে। বোকা মেয়েটা কতটা কান্না করেছে কে জানে। আহমেদ কিছুটা সময় নিয়ে বলল, তোমার জন্য। তোমার জন্যই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। রোজা চোখ পিটপিট করে তাকালো। আহমেদ আবারও বলল, অবশ্যই এটা নতুন না। প্রথম থেকেই তোমাকে দেখলে আমার নিজেকে হার্টের রোগী মনে হয়। একদিন তো সন্দেহবশত আমি ডাক্তার দেখাতে হসপিটালেও গিয়েছিলাম।
সত্যি সত্যি আবার হার্টের সমস্যা হলো কিনা তা জানতে। রোজার এই মুহূর্তে বেশ হাসি পেল। লোকটা নিজেকে হার্টের রোগী মনে করেছিল, কিন্তু হাসল না। সে তো অভিমান করে রয়েছে। আহমেদ এক গভীর শ্বাস নিল। তার কণ্ঠে আবেগ ঝরে পড়ল। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। রোজা আবারও টলমল চোখে তাকালো আহমেদের দিকে। আহমেদ আরও বেশি শক্ত করে ধরল রোজার মুখখানা। এরপর একটা বড় শ্বাস নিয়ে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি রোজা, খুব ভালোবাসি তোমায়। রোজা প্রতিক্রিয়া দিতে ভুলে গেল। শুধু তার মস্তিষ্কের নিউরনে এখনো বাড়ি খাচ্ছে আহমেদের এই ন্যানো সেকেন্ড আগে বলা কথাটা। আবারও কথাটা শুনতে ইচ্ছে হলো তার। সে ভুল শুনল নাকি? রোজা অস্পষ্ট সুরে বলল, আবার বলুন। আহমেদ যেন বাধ্য ছেলে আজ। কোন তারা নেই? তার প্রিয়তমা তাকে যতবার বলতে বলবে সে ততবারই বলবে। রোজার আরেকটু কাছে এগিয়ে গেল আহমেদ। আর ৩-৪ সেন্টিমিটার এগুলেই রোজার অধরের সাথে তার অধর মিলে যেতে পারবে। আহমেদকে এতটা কাছ থেকে দেখেও রোজা চোখের পলক ফেলল না। এই মুহূর্তে লজ্জাও পেল না। তাকিয়ে রইল সেই ধারালো তীরের মতো চোখ দুটোর দিকে। আহমেদ আবারও চোখে চোখ রেখে বলে উঠল, মিস আফরোজা জেরিন রোজা, আমার মায়াবতী, এই সাদ আহমেদ রহমান তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তুমি তাকে পাগল বানিয়ে দিয়েছ। তুমি তাকে তোমার মায়ার সাহায্যে কালো জাদু করেছ। এতটাই পাগল বানিয়ে দিয়েছ যে সে এখন খুব তাড়াতাড়ি তোমাকে মিসেস সাদ আহমেদ রহমান বানানোর পরিকল্পনা করে ফেলেছে। রোজা স্তব্ধ হয়ে শুনছিল, তার চোখ ধীরে ধীরে পানিতে ভরে উঠল, কিন্তু সে কিছু বলছিল না। রোজার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। আহমেদ আরও কাছে এগিয়ে এল, তার চোখে চোখ রেখে বলল, আমার সবকিছু, আমার হৃদয়, আমার দেহ মন, আমার সব অনুভূতি শুধু তোমার জন্য রোজা। তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে? রোজা অবাক হয়ে তাকালো আহমেদের দিকে। কোনোরকম কথাবার্তা নেই। একদম সরাসরি বউ বানানোর কথা বলে ফেলল। রোজার চোখ থেকে দু ফোঁটা জল নীরবে গড়িয়ে পড়ল। রোজা ধীরে ধীরে তার মাথা নাড়াল। রোজার নীরব সম্মতিতে আহমেদ বিজয়ের হাসি হাসল। সে হাত বাড়িয়ে রোজার হাতটি ধরল, নরম কাঁপুনিতে ভরা সেই হাত। আজ থেকে এক মুহূর্তও তোমাকে কষ্ট পেতে দেব না। আমি তোমার পাশে থাকব সবসময়, প্রতিটি মুহূর্তে, মৃত্যুর আগ পর্যন্ত। কিছু সময় নিয়ে আহমেদ আবার বলে উঠল, তুমি কি আমায় ভালোবাসো না? রোজার যেন মনে মনে খুব রাগ হল। এত কিছু হলো তাও এই লোকটা বুঝতে পারল না। নিজেকে কি অবুঝ শিশু মনে করে। এসব কিছু রোজা বলতে চাইলেও আহমেদের আবেগময়ী দৃষ্টি দেখে রোজা গলে গেল। ধীর কণ্ঠে বলেই ফেলল, আমিও ভালোবাসি। আহমেদ শুনতে পেল। খুব ভালো করেই শুনতে পেল সে। কিন্তু অন্যদিকে তাকিয়ে একটু মুচকি হেসে সে দুষ্টুমি করে বলে উঠল, শুনতে পাইনি, আবার বলো। রোজা বেশ ভালোই বুঝল যে সে আহমেদকে দুবার ভালোবাসি বলিয়েছে বলে তাকেও আহমেদ দুবার বলিয়ে ছাড়বে। অসভ্য লোক। রোজা এবার একটু জোরে বলে উঠল, আমিও ভালোবাসি। আহমেদ চোখ বড় করে বলল, সে কি? বলে কি এই মেয়ে? সত্যি নাকি? আমি তো জানতামই না। একসাথে হেসে উঠল দুজনে। আহমেদ রোজার হাত ধরে তাকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। খুব আবেশে রোজার ঘাড়ে মুখ ডুবিয়ে তার চুলের ঘ্রাণ নিতে থাকল। রোজার চোখে মেঘ কেটে যেন এক নতুন আলো ফুটে উঠল। এতদিনের চেপে রাখা ভালোবাসা, অব্যক্ত যন্ত্রণা যেন সেই মুহূর্তে ধুয়ে মুছে গেল। আহমেদের পিঠ চেপে ধরে যথাসম্ভব তাকে আগলে রাখল। আহমেদ তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল, আর রোজার ঠোঁটেও ধীরে ধীরে হাসির আভা ফুটে উঠল। আহমেদ খুব আদুরে কণ্ঠে বলল,
জানো রোজা, তোমার চোখে আমি সেই গভীরতা খুঁজে পাই যেখানে আমি নিজেকে খুঁজে নিতে পারি। তুমি আমার শান্তি, আমার কষ্টের অবসান আর আমার প্রতিটি খুশির কারণ। তুমি আমার শ্বাসের প্রতিটি ছন্দ, আমার হৃদয়ের প্রতিটি শব্দ। তোমায় ভালোবাসা মানে প্রতিটি দিন নতুন করে বেঁচে থাকা। বলেই আহমেদ রোজার কপালে দীর্ঘ সময় নিয়ে একটা চুমু খেল। রোজা আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। এরকম ছোঁয়া প্রতিক্ষণে পেলে মন্দ হতো না। আহমেদ তার বুড়ো আঙুল দিয়ে আলতো করে রোজার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আজ প্রথম ভালোবাসার পরশটা তোমার কপালেই দিলাম। তবে মনে রেখো, ভবিষ্যতে এই পরশ শুধু কপালে সীমাবদ্ধ থাকবে না। বিয়ের পর ঠিক এই ঠোঁটেই আমার অমর চিহ্ন আঁকব, ভালোবাসার সত্যিকার স্পর্শে। অহনা চতুর্থবারের মতো আরেক গ্লাস পানি ঢকঢক করে খেল। তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ তার গলাটা টিপে ধরেছে। তার পক্ষে এসব শোনা আর সম্ভব নয়। এগুলো রীতিমতো তার অসম্ভব রূপকথার রোমান্টিক কাহিনী মনে হচ্ছে, যা শুধুমাত্র গল্পেই সম্ভব। তার ম্যামকে দিয়ে এসব কখনোই সম্ভব না। এদিকে নাহিদ তো পুরো 2 লিটারের পানির বোতল নিয়ে বসে আছে। যে কোনো মুহূর্তে তার আবারও গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে পারে। একটু আগে সে 1 লিটারের বোতল এনেছিল পানি খাওয়ার জন্য। সেই পানি দিয়ে সে কুলাতে পারিনি দেখে 2 লিটারের বোতল নিয়ে বসে রয়েছে এখন। নুরা তো রীতিমতো একটু আগে পপকর্নের প্যাকেট এনে বসে বসে খাচ্ছে আর গল্প শুনছে। তার কাছে মোটেই এগুলো বিস্ময়কর মনে হচ্ছে না। হবেই বা কেন? সে তো আর রোজাকে বেশি দিন দেখেনি। শুধুমাত্র কদিন রোজার কঠিন ব্যক্তিত্ব, রাগী চেহারা দেখেছে। এজন্য এসব গল্প তার কাছে তেমন অদ্ভুত ঠেকেছে না। সে মনের সুখেতে পপকর্ন চিবোতে চিবোতে রাজিয়া রহমানের মুখের দিকে তাকিয়ে গল্প শুনছে। রিয়াদ তখন থেকেই তোবদা খেয়ে বসে আছে। এগুলো কি শুনল সে? যেন তাকেও কোন রূপকথার গল্প শোনানো হচ্ছে। নুরা বাদে সবাই রাজিয়া রহমানের দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে যেন তাদেরকে পৃথিবীর অষ্টম আশ্চর্যের কথা বলা হয়েছে। তাদের সবাইকে এরকম বেগতিক অবস্থা দেখে রাজিয়া রহমান হেসে ফেললেন আর বললেন, কি ব্যাপার? তোমাদের মুখের এই বেহাল দশা কেন? অহনা চমকে উঠল আর দুদিকে মাথা নাড়িয়ে বলে উঠল, অসম্ভব। হতেই পারে না। এটা কিভাবে সম্ভব ভাই? না, এটা কখনো সম্ভব নয়। নিজের মতো করে বিলাপ বকছে অহনা। রিয়াদ একটা শুকনো ঢোক গিলে বলে উঠল, আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা তো আপনার কাছে ম্যাম এবং স্যারের অতীতের গল্প শুনতে চেয়েছি। আপনি কাদের গল্প শোনাচ্ছেন আমাদেরকে? রাজিয়া রহমান ফিক করে হেসে ফেললেন। তিনি ভালোই টের পেলেন দুজন মানুষের এরকম ভিন্ন অচেনা অতীত তাদের সবাইকে চমকে দিচ্ছে। তিনি হেসে বললেন, তোমরা যাদের কথা শুনতে চেয়েছ তাদের কথাই বলছি। নাহিদ তড়িৎ গতিতে মাথা দুদিকে নাড়িয়ে বলল, না 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 না, এটা হতেই পারে না। আমাদের ম্যামের মনে তো ভালোবাসা দূরের কথা, সামান্য অনুভূতিটুকুও নেই। অহনা এবার ক্লান্ত দৃষ্টিতে বলল, আমাদের ম্যাম তো পাথরের মতো শক্ত আন্টি। ম্যামের মতো রসকসহীন, আনরোমান্টিক, অনুভূতিহীন, এরকম কঠিন ব্যক্তিত্বের মেয়ে আমি আগে কখনোই দেখিনি। আর আপনি কিনা এসব? ম্যাম এমন ছিল, এতটা আবেগী ছিল, এতটা সেন্সিটিভ ছিল, এতটা ভালোবাসা লোভী ছিল। এটাও সম্ভব? রাজিয়া রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের ম্যাম আগের মতোই আছে অহনা। ও একটুকুও বদলায়নি। আমি জানি। শুধুমাত্র নিজেকে একটা শক্ত খোলসের ভিতরে আবৃত করে রেখেছে ও। একটা কৃত্রিম মুখোশ পরে আছে তোমাদের ম্যাম। তোমাদের ম্যাম তো এখনো আগের মতোই নরম, এখনো আগের মতো সহজ সরল। সবাই উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে রাজিয়া রহমানের দিকে। রাজিয়া রহমান আবারও বলে উঠলেন,
রোজা এখনো আহমেদকে অনেক ভালোবাসে। তার ভালোবাসা একটুকুও কমেনি, বরং সময়ের সাথে সাথে হয়তো বা বেড়ে গিয়েছে। নুরা বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলল, আমি সহমত। এই বিষয়টা একটু বিশ্বাস করা যায়, কারণ আমি একটা বিষয় খেয়াল করে দেখেছি। ম্যাম কেন জানি স্যারের আশেপাশে বেশিক্ষণ থাকতে পারে না। বেশিক্ষণ থাকলে ম্যাম মাঝে মাঝ নার্ভাস হয়ে যায়, কথা গুলিয়ে ফেলে, তখন নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য এড়িয়ে যায়। সেই কঠিন ব্যক্তিত্বটা একটু হলেও নড়বড়ে হয়ে যায়। তখন কেন জানি মনে হয় ম্যাম শক্ত হয়ে থাকার অভিনয় করছে। রাজিয়া রহমান বললেন, শুধু তাই নয়, তোমাদের ম্যাম এখনো আহমেদের চোখের দিকে তাকাতে পারে না। এখনো ও আহমেদের আশেপাশে থাকতে ভয় পায়। আহমেদের অস্তিত্ব ওকে এখনো কাঁপিয়ে তুলে। এই কারণেই বিশেষ করে ও আহমেদের মুখোমুখি হতে চায় না। তবে আমার বিশ্বাস ওরা একদিন আবার আগের মতো হয়ে উঠবে। রোজা আবারও পাগলের মতো ভালোবাসবে আহমেদকে। সবাই 5 মিনিট নীরবতা পালন করল। বোঝার চেষ্টা করল, বিশ্বাস করার চেষ্টা করল রোজা এবং আহমেদের সেই অতীতের খানিক অংশ। কিছুক্ষণ পার হলে অহনা বলে উঠল, আচ্ছা মানলাম, কষ্ট করে বিশ্বাস করলাম। আন্টি তারপর কি হয়েছে বলুন। আমরা এখন ম্যাম আর স্যারের প্রেমের কাহিনী আর শুনব না। এই কাহিনী কখনোই আমার পেটে হজম হবে না। ম্যামের এই ভিন্ন রূপ আমি কখনোই দেখিনি। হাতটা কাঁপছে আমার। আপনি অন্য দিকে চলুন আন্টি। এবার বলুন যে ফাটলটা কিভাবে ধরল, কিভাবে স্যার এবং ম্যাম আলাদা হয়ে গেল, হয়েছিলটা কি। রাজিয়া রহমান এবার তার চোখ মুখ শক্ত করলেন, আর অস্ফুট স্বরে বললেন, জাভেদ রায়ান খান। চমকে উঠল ঘরে থাকা সবাই। নুরা পপকর্ন খাওয়া থামিয়ে দিল। অহনা, রিয়াদ, নাহিদ তিনজনই চোখ বড় করে তাকাল। রাজিয়া রহমানের দিকে তাকিয়ে অহনা বলে উঠল, সেই জাভেদ রায়ান খান, যাকে ম্যাম 3 বছর ধরে তন্ন তন্ন খুঁজে বেড়াচ্ছে। রাজিয়া রহমান উপর নিচ মাথার নাড়ালেন। এরপর তীক্ষ্ণ কণ্ঠে বললেন, হ্যাঁ এই সেই জাভেদ রায়ান খান। বলেই আবারও ডুব দিলেন তিনি সেই অতীতে।